স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক পড়তে চলেছি এবং সমগ্র টপিকটি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি তোমাদের আজকের টপিকটি পড়াবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার অর্থনীতি, অর্থাৎ হরপ্পান ইকোনমি। এর আগের ক্লাসে আমি হরপ্পা সভ্যতা সম্পর্কে, হরপ্পার অরিজিন নিয়ে আলোচনা করেছি এবং সেখানেও মাইন্ড ম্যাপ ব্যবহার করেছি। আশা করি তোমাদের দেখলে বিষয়টি ক্লিয়ার হবে। তো আজকে আমরা হরপ্পান ইকোনমি সম্পর্কে জানবো। তো দেখো, কোনো সভ্যতা বা কোনো স্টেটের যখন আমরা ইকোনমি সম্পর্কে জানি, যে বিষয়গুলোর উপরে আমাদের নজর দিতে হয় বেশি করে, মনে রাখবে যখনই তোমরা কোনো ইকোনমি নিয়ে আলোচনা করবে সেখানে যে বিষয়গুলো চলে আসে তার মধ্যে ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তোমরা দেখবে যে ফার্স্ট চলে আসবে অর্থনীতির মধ্যে এগ্রিকালচার। আমরা হরপ্পা সভ্যতার প্রেক্ষাপটে দেখব এগ্রিকালচার কি রকম ছিল। নেক্সট থাকে ডোমেস্টিকেশন অফ এনিম্যাল, অর্থাৎ পশুপালন বা লাইভ স্টক আমরা বলতে পারি। নেক্সট হলো ট্রেড, অর্থাৎ সেখানকার বাণিজ্য কেমন চলতো। অর্থাৎ একটা সভ্যতা বা একটা সংস্কৃতির যখন আমরা ইকোনমি দেখছি তখন আমাদের এই বিষয়গুলোর উপরে বেশি করে নজর দিতে হবে। কি কি? একটা সেখানকার কৃষিকাজ কেমন ছিল, কৃষি ব্যবস্থা, সেখান থেকে কি পরিমাণ অর্থ আসতো সেই বিষয়গুলো, প্লাস ডোমেস্টিকেশন, সেখানকার পশুপালন কেমন ছিল এবং সেখানকার বাণিজ্য কেমন ছিল। ফার্স্টলি আমি হরপ্পান ইকোনমি তোমাদের এই ক্লাসটিকে বেসিক্যালি মেন যে তিনটে পার্টে ভাগ করে আলোচনা করব। ফার্স্ট আমি এগ্রিকালচার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট দেখো, এগ্রিকালচার আমরা জানি হরপ্পা সভ্যতায় এগ্রিকালচার ডেভেলপ করেছিল। তো হরপ্পা সভ্যতায় যে এগ্রিকালচার ডেভেলপ করেছিল তার মধ্যে ফার্স্ট যেটা ডেভেলপ করেছিল এগ্রিকালচারের, সেটা হচ্ছে তাদের প্রযুক্তিগত কৌশল। কি কৌশল? দেখো হরপ্পায় চাষাবাদটা কিভাবে হতো তোমাদের আমি একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, এটা মনে করো ফুড প্লেন, এখানে এসে নদী মিলিত হয়েছে। ঠিক যখন নদীতে বর্ষার জল বাড়তো তখন সেই জল এদিকে এক্সপ্যান্ড করে যেত, অর্থাৎ এদিকে এক্সপ্যান্ড করে যেত, এত দূর পর্যন্ত জল ধরো চলে আসছে। এবং পরবর্তীকালে যখন নদীতে জল শুকিয়ে যাচ্ছে তখন এই জায়গাটাতে এক ধরনের পলি পড়ে যায়। কি পড়ে যায়? এই জায়গাটাতে আমরা দেখতে পাই যে একটা পলি পড়ে যায়। ঠিক যখন পলি পড়ে যায় তারা একটা প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে। ঠিক যখন এই অঞ্চলটাতে পলি পড়ে যায় তারা সেখানে ফসল বীজ বপন করে। ঠিক করে মনসুনের পরবর্তীকালে, অর্থাৎ ধরো নভেম্বর মাসের দিকে তারা এই অঞ্চলটাতে বীজ বপন করে। ঠিক মনসুন আসার আগে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে তারা কিন্তু এই অঞ্চল থেকে ফসলটাকে তুলে নেয়। অর্থাৎ নদী মনসুনের সময় অর্থাৎ বর্ষাকালে নদী যখন ভরে যায় এবং নদীর জল যখন তার পার্শ্ববর্তী অঞ্চলে চলে আসে, সেখানে নদীর জলের সঙ্গে কিছু পলি নিয়ে আসে এবং সেই যে পলিটা পড়ে সেই পলিটাকে কাজে লাগিয়ে, তার ফার্টিলিটি, উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে হরপ্পানবাসীরা সেখানে ফসল উৎপাদন করত। এবং তৎকালীন যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে সেই ফসল তাদের প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্তের সৃষ্টি করেছিল, অর্থাৎ সারপ্লাস সৃষ্টি করেছিল। এই সারপ্লাসই পরবর্তীকালে হরপ্পা সভ্যতার নগরায়নে বিশেষ ভূমিকা পালন করেছিল। তাহলে ফার্স্ট যে টেকনিকটা তারা ইউজ করেছিল তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা ফুড প্লেন, অর্থাৎ বন্যার পরবর্তীকালে যে পলি সঞ্চিত যে মাটি, সেই মাটিতে তারা ফসল বুনতো এবং ঠিক আবার মনসুন আসার আগে তারা ফসল কেটে নিত। অর্থাৎ এই সময়টাকে তারা কাজে লাগিয়ে তারা এই ধরনের প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে তারা কৃষিকাজ করত। নেক্সট আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, তাদের টুলসের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছিল। টুলসের ক্ষেত্রে কি হয়েছিল? তারা কিছু স্টোন টুল ব্যবহার করেছিল। হ্যাঁ, আমরা টুলসের মধ্যে আমরা দেখতে পাই যে স্টোন টুল, সিকেল ব্যবহার করেছে, তারা কাস্তে ব্যবহার করেছে স্টোনের, পাথরের। তো এই সমস্ত দিয়ে তাদের ফসল কাটা বা ফসল মারা, এই সমস্ত বিষয়গুলোর দিকে তারা কিন্তু উন্নতি লাভ করেছে। নেক্সট হচ্ছে তাদের ইরিগেশন সিস্টেম। হরপ্পা সভ্যতায় আমরা ঠিক সেইভাবে ইরিগেশন সিস্টেম ডেভেলপমেন্ট হতে দেখি না। হ্যাঁ, এক্সেপ্ট ধোলাবিরাতে আমরা দেখি রিজার্ভার। তাছাড়া আমরা সেই ধরনের কিন্তু আমরা যে হরপ্পা সভ্যতায় যে ইরিগেশন হয়েছিল তার কিন্তু আমরা ডেভেলপমেন্ট খুব একটা বিষয় আমরা লক্ষ্য করি না।
এছাড়াও এই যে টুলসের মধ্যে তারা কিন্তু উডেন প্লাউ অর্থাৎ কাঠের নাঙল ব্যবহার করেছে। তার প্রমাণ আমরা কোথায় পেয়েছি? আমরা কালীবঙ্গানে আম, একটা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এগ্রিকালচারাল ল্যান্ড আবিষ্কৃত হয়েছে, যেখানে নাঙলের যে মাটি, নাঙল দিয়ে মাটি টানার পর তার যে রেখাচিত্র, তার যে দাগ থাকে, সেটা কিন্তু আমরা পেয়েছি। বুঝতে পেরেছো? এছাড়াও আমরা আরো দেখতে পেয়েছি নেক্সট যে বিষয়গুলো, তার মধ্যে রয়েছে আমরা কিছু তোমার আর্টিফ্যাক্টস পেয়েছি যেখানে উডেন নাঙ্গল রয়েছে। অর্থাৎ হরপ্পা সভ্যতায় এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য যে টেকনিক অর্থাৎ প্রযুক্তিগত কৌশল ব্যবহার করেছে, তার মধ্যে একটা হলো ফুটপ্লেন এবং তাদের হচ্ছে টুলস। ইরিগেশন ঠিক সেইভাবে ডেভেলপমেন্ট হয় না, তবে এক্সেপশনাল হচ্ছে ধোলাবিরা। ধোলাবিরাতে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ঘটেছে। তোমাদের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা বেসিক্যালি আমি যে আর.এস. শর্মা এবং উপেন্দ্র সিংকে বেস করে তোমাদের এই আলোচনা করছি। নেক্সট এগ্রিকালচারের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখব, তাহলে নেক্সট হচ্ছে তাদের ক্রপস, অর্থাৎ তারা কি কি ধরনের ফসল ফলাতো। দেখো, ফসলের মধ্যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি, অর্থাৎ তারা যে ফসলগুলো সেই টাইমে ফলাতো, তার মধ্যে ছিল হুইট, ছিল রাইস, ছিল বার্লি। এগুলো ছিল প্রধান ফসল তারা চাষ করত। এছাড়াও আমরা ক্রপসের মধ্যে, ফসলের মধ্যে দেখেছি হরপ্পাবাসীরা সিসাম এবং মাস্টার্ড এগুলো কিন্তু তারা উৎপন্ন করত। এছাড়াও মহেন্দ্রোদারোতে আমরা কটনের নিদর্শন পেয়েছি, অর্থাৎ তুলো, কটন, যেখান থেকে আমরা বলতে পারি যে তারা এই কটন তাদের বুনন শিল্পের ক্ষেত্রে বা বস্ত্র বয়ন শিল্পের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সহায়তা দান করেছিল। অর্থাৎ হরপ্পাবাসীদের মধ্যে আমরা ফার্স্ট যে ইকোনমির ফার্স্ট পার্ট এগ্রিকালচার, সেই এগ্রিকালচারে আমরা একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করছি। কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি এগ্রিকালচারকে আরো ডেভেলপ করার জন্য তারা কিছু কৌশল ব্যবহার করছে, তারা কিছু প্রযুক্তি ব্যবহার করছে। নেক্সট হচ্ছে তারা কিছু টুলস ব্যবহার করছে, কিছু যন্ত্রপাতি ব্যবহার করছে এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট করার জন্য। নেক্সট আমরা এই টাইমে অনেক ধরনের ফসল আসতে দেখছি, হুইট, বার্লি এগুলো তো থাকছেই, তার পাশাপাশি সিসাম, মাস্টার্ড অর্থাৎ সরিষা, এই সমস্ত চাষ হতে আমরা দেখছি। আমরা কটনের নিদর্শন কিন্তু আমরা দেখছি যে হরপ্পান এগ্রিকালচার ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছে। আমরা টুলসের মধ্যে আমরা নাঙ্গলের ব্যবহার দেখেছি। বানোয়ালিতে আমরা একটা উডেন স্ট্রাকচারের একটা নাঙ্গল মডেল পেয়েছি, যেখান থেকে আমরা বলতে পারি যে তারা অবশ্যই নাঙ্গল ব্যবহার করত, কারণ মডেল যখন পাওয়া গেছে তার মানে তাদের নাঙ্গলের ব্যবহার ছিল। নেক্সট হচ্ছে হরপ্পান ইকোনমির আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ডোমেস্টিকেশন অফ এনিম্যাল। ডোমেস্টিকেশন অফ এনিম্যাল অর্থাৎ পশুপালন বা লাইভ স্টক তারা কি কি করত। দেখো, তাহলে ডোমেস্টিকেশনের মধ্যে আমরা কি কি দেখছি, যে অক্সেন দেখছি, অর্থাৎ অক্স দেখছি, বুল দেখছি, পিগ অর্থাৎ শূকর, ছাগল, ডগ, ক্যাট, কুকুর, বিড়াল, এই সমস্ত কিছুই কিন্তু আমরা কিন্তু হরপ্পা সভ্যতার মধ্যে নিদর্শন পেয়েছি। নেক্সট আমরা আরো কিছু দেখেছি, ক্যামেল অর্থাৎ উটের প্রচলন দেখেছি আমরা। তোমার হচ্ছে কি বলে, অ্যাসের অর্থাৎ গাধার যে ডোমেস্টিকেশন, সেটাও আমরা লক্ষ্য করেছি। এছাড়াও হাতির কিন্তু আমরা নিদর্শন পেয়েছি, যেগুলো হরপ্পান যে সিলগুলো পাওয়া গেছে সেখানে কিন্তু হাতি সম্বলিত সিল পাওয়া গেছে। এখানে মনে রাখা দরকার যে হরপ্পা সভ্যতায় যেখানে হাতির ব্যবহার হচ্ছে, মেসোপটেমিয়া সমসাময়িক সভ্যতা সেখানে কিন্তু হাতির ব্যবহার থাকছে না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, সেটা হচ্ছে হরপ্পাবাসীরা কিন্তু কখনো হর্সের ব্যবহার করেনি, বা অর্থাৎ হর্সের কোনো নিদর্শন পাওয়া যায়নি, এক্সেপ্ট শুরকোট্টাতে একটা নিদর্শন পাওয়া গেছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকরা যেটা মানে, তাদের ডোমেস্টিকেশন অফ এনিম্যালের মধ্যে হর্স ছিল না। তাহলে আমরা দুটো টপিক আলোচনা করলাম, আমি একটু তোমাদের দুটো টপিকের সামারাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে ধরো এই অঞ্চলটাতে যে হরপ্পান সিভিলাইজেশন গড়ে উঠেছে, অর্থাৎ বর্তমানে কিন্তু এই অঞ্চলটাতে সেইভাবে বৃষ্টিপাত হয় না, কিন্তু তৎকালীন সময়ে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হতো, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000 অব্দের মধ্যে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো। এই অঞ্চলের মধ্য দিয়ে দুটো বড় নদী, অর্থাৎ সিন্ধু এবং সরস্বতী, হ্যাঁ,
সরস্বতী নদীর অস্তিত্ব বর্তমানে নেই বললে নেই। ঘাগরা হাকরা নদী হিসাবে যেটা পরিচিত, কিন্তু সেই টাইমে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো, ন্যাচারাল ভেজিটেশন ছিল, প্রচুর গাছপালা ছিল, এবং এখানে কিন্তু হচ্ছে কি বলে মাটি বেশ উর্বর ছিল। এই অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ ছিল এবং সেই টিম্বার অর্থাৎ কাঠ কিন্তু ব্যবহার করা হতো। আমরা হরপ্পান সিভিলাইজেশনের নগর যে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে কি বলে তোমার হচ্ছে পোড়া ইটের ব্যবহার। এই পোড়া ইট পোড়াতে এই কাঠ কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এটা আমরা এগ্রিকালচারের মধ্যে দেখেছি। ডোমেস্টিকেশনের মধ্যে আমরা কি কি দেখছি? ডোমেস্টিকেশনের মধ্যে আমরা বেসিক্যালি দেখছি যে এখানে প্রায় সমস্ত ধরনের পশুকেই পোষ মানানোর একটা পদ্ধতি রয়েছে, এক্সেপ্ট হচ্ছে হর্সেসের ব্যবহার ছিল না। নেক্সট হচ্ছে হরপ্পান ইকোনমির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ট্রেড অর্থাৎ বাণিজ্য। হরপ্পা সভ্যতার বাণিজ্য কোথায় কোথায় হতো? দেখো, যে কোনো সভ্যতার বাণিজ্য, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়নের ক্ষেত্রে ট্রেডের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। একদিকে ট্রেড যেমন নগরায়নকে প্রভাবিত করে, ঠিক সেমনি কৃষিক্ষেত্রে উদ্বৃত্তও নগরকে প্রভাবিত করে। তো যে কোনো জায়গার স্টেটকে ডেভেলপমেন্ট করতে গেলে বা স্টেট পরিচালিত করতে গেলে কতগুলো বিষয়ের দরকার হয়। এক নম্বর সে মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ আমি কোন জিনিসের কার ট্রেড করব। তো হরপ্পাবাসীদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট হলে হবে না, সেই প্রোডাক্টে অবশ্যই স্পেশালিটি থাকতে হবে, নাহলে তোমার জিনিস লোকে কিনবে কেন? এবং এই স্পেশালিটি হতে গেলে কিন্তু টেকনোলজির ব্যবহার করতে হবে। হরপ্পা সভ্যতায় আমরা দেখেছি যে ক্র্যাফট যেগুলো জিনিস উৎপন্ন হয়েছে, হুম, সেগুলোতে কিন্তু বিশেষ স্পেশালিটি লক্ষ্য করা গেছে, এক নম্বর। দুই নম্বর আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কি বলে, তার মধ্যে স্পেশালাইজেশন একদিকে যেমন থাকছে, তেমনি স্পেশালাইজেশন করার জন্য কিন্তু উন্নত মানের টেকনিকও ব্যবহার করছে। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? দেখো, হরপ্পাবাসীরা ব্রোঞ্জের ব্যবহার জানতো, তাই না? হরপ্পাবাসীরা ফার্স্ট চালকোলিথিক ফেজের অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা, যেখানে ব্রোঞ্জের ব্যবহার হচ্ছে, এবং এই ব্রোঞ্জ মিশ্রিত করা হতো কি কি দিয়ে? ব্রোঞ্জ তৈরি হতো তামা এবং টিন দিয়ে। অর্থাৎ এই যে এই ধাতু দুটোর যে মিশ্রণ এবং সেই মিশ্রণের যে টেকনোলজি, সেটা কিন্তু ডেভেলপমেন্ট করেছিল, যেটা তাদেরকে ক্র্যাফট স্পেশালাইজেশন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র উৎপাদন, যে প্রোডাক্টগুলো উৎপাদন করেছিল, সেগুলোতে কিন্তু তাদের বিশেষভাবে সহায়তা দান করেছিল। নেক্সট হচ্ছে ট্রেডের মধ্যে আমরা টিন দিয়ে তামার সঙ্গে মিশ্রণে যে তোমার হচ্ছে ব্রোঞ্জ উৎপন্ন হচ্ছে, সেই টিনের সোর্স কিন্তু ছিল আফগানিস্তান। তাহলে ট্রেডের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো গিয়ে তাদের কিন্তু প্রোডাক্ট থাকতে হবে, যেটা কিন্তু হরপ্পাবাসীর মধ্যে ছিল। নেক্সট, ট্রেডের মধ্যে ট্রেড হাউস, অর্থাৎ এই ট্রেড কার দ্বারা পরিচালিত হবে, ট্রেড কার দ্বারা পরিচালিত হবে সেটা জানা দরকার। অর্থাৎ হরপ্পা সভ্যতায় যে বণিক সংগঠন ছিল তার কিন্তু আমরা প্রমাণ পাই কিভাবে? যে হরপ্পায় ব্যবহৃত যে সিলগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই সিলগুলো ব্যবহার করে অবশ্যই কোনো ট্রেড হাউস বা মার্চেন্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো। নেক্সট হচ্ছে ট্রেডের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মার্কেট। অর্থাৎ আমি যে প্রোডাক্টগুলো উৎপন্ন করব, আমি যে জিনিসগুলো উৎপন্ন করব, সেগুলো কোথায় বিক্রি করব। এই মার্কেটের মধ্যে দুই ধরনের মার্কেট হতে পারে, একটা ইন্টারনাল মার্কেট বা ডোমেস্টিকেট মার্কেট আমরা বলতে পারি, অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে বহির্বাণিজ্য। নেক্সট হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো তোমার হচ্ছে কি বলে ট্রেডকে পরিচালিত করতে গেলে দরকার হয়। তার মধ্যে হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ কিভাবে এক জায়গা থেকে মাল আরেক জায়গায় যাবে, সে বিষয়গুলো, অর্থাৎ উৎপন্ন দ্রব্যাদিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাবে, তার জন্য দরকার হয় ট্রান্সপোর্টেশন। এবং হরপ্পা সভ্যতায় কিন্তু আমরা এইগুলো লক্ষ্য করি। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট এবং মেজারমেন্ট। দেখো, কোনো জিনিসকে ব্যবসা করতে গেলে স্ট্যান্ডার্ড একটা ওয়েট থাকা দরকার। ধরে নাও তুমি 10 কেজি চাল কিনবে, তার জন্য একটা 1 কেজির যে পরিমাণ, সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, এবং যার জন্য তোমাকে কেউ ঠকাতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই যে স্ট্যান্ডার্ড ওয়েট, যেটা কিন্তু ট্রেডকে এক্সপ্যান্ড করতে সহায়তা দান করে। নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট।
মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটা ট্রেডকে পরিচালিত করার জন্য। স্ক্রিপ্ট কেন ইম্পর্টেন্ট? স্ক্রিপ্ট, তুমি যে ব্যবসা বাণিজ্য করবে তার হিসেব রক্ষা করবে কিভাবে, তার জন্য একটা স্ক্রিপ্টের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে কারেন্সি, অর্থাৎ মুদ্রা ব্যবস্থা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরপ্পা সভ্যতার ক্ষেত্রে আমরা প্রায় সবগুলো বিষয় লক্ষ্য করি যেগুলো ক্র্যাফটের মধ্যে, শুধুমাত্র হরপ্পা সভ্যতায় যেটা থাকে না সেটা হচ্ছে কারেন্সি। অর্থাৎ তাদের কারেন্সি সিস্টেম ছিল না। কি ছিল? ট্রেড করার জন্য ছিল বার্টার সিস্টেম, অর্থাৎ বিনিময় প্রথা। তাছাড়া হরপ্পা সভ্যতায় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ই লক্ষ্য করেছি। প্রোডাক্ট, ট্রেড হাউস, মার্কেট, মার্কেটের মধ্যে আমরা ইন্টারনাল মার্কেট, এক্সটার্নাল মার্কেট সবকিছুই দেখেছি। নেক্সট আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে, দেখো, হরপ্পা সভ্যতায় যে প্রোডাক্টগুলো উৎপন্ন হতো সেই প্রোডাক্টগুলোর আমরা বেশ কিছু নিদর্শন পেয়ে থাকি যে এই টাইমে তোমার হচ্ছে যে মৃৎপাত্র পটারির ডেভেলপমেন্ট হয়েছিল, টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, এবং তারা বিভিন্ন ধরনের, এই যে তোমাদের এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এই যে তারা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি বলে কারুকার্যময় তাদের জিনিসগুলো ব্যবহার করেছে, তাদের ব্যবহার্য জিনিসগুলো তৈরি করেছে, যেগুলো তাদের স্ক্র্যাপ স্পেশালিটিকে কিন্তু নিদর্শন হিসাবে বহন করেছে। নেক্সট হচ্ছে এই যে তোমার হচ্ছে কি বলে ক্রাফট স্পেশালিটি যে হরপ্পান সভ্যতায় ছিল তার প্রমাণ হচ্ছে তারা বিভিন্ন ধরনের কিন্তু আমরা এখানে তোমার হচ্ছে কি বলে স্পেশালিস্ট লোককে দেখতে পাই হরপ্পা সভ্যতার মধ্যে। হ্যাঁ, যেমন বোট মেকিং, হ্যাঁ, অর্থাৎ কেউ জাহাজ তৈরি, বোট মেকিং করছে, জাহাজ তৈরি করছে, সিল মেকিং, অর্থাৎ সিলগুলো পরিচালনা করার জন্য, হ্যাঁ, সিল তৈরি করার জন্য। এছাড়াও টেরাকোটা মডেল, এগুলো তৈরি করার জন্য কিন্তু লোকজন কিন্তু তাদের পেশার সঙ্গে যুক্ত থাকছে। এবারে যে ট্রেড এবং এই পেশার সঙ্গে যুক্ত তখনই সম্ভব যখন এগ্রিকালচারে সারপ্লাস আসবে। কারণ উৎপাদনে যদি উদ্বৃত্ত না আসে তাহলে এই যে নতুন ধরনের পেশার সৃষ্টি হচ্ছে তারা কি খাবে? হ্যাঁ, যখনই সারপ্লাস আসবে তখনই এই সারপ্লাস ব্যবহার করতে পারবে এই সমস্ত লোকেরা, এবং তারা তখন কৃষিকাজ বাদে অন্য কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। অর্থাৎ এটা তার প্রমাণ। অর্থাৎ একটা ট্রেডকে এক্সপ্যানশন করার জন্য কিন্তু এগ্রিকালচারাল সারপ্লাস বা আরবানাইজেশন হওয়ার জন্য এগ্রিকালচারাল সারপ্লাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আমরা হরপ্পা সভ্যতায় দেখেছি যে বিট মেকিং, এবং সেখানে সেমি প্রেসিয়াস স্টোন যেগুলো ব্যবহার করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ যে মূল্যবান ধাতুর পাথর লাপিস লাজুলি, হ্যাঁ, ব্যবহার হয়েছে। এবং তোমরা জানবে যে হরপ্পা সভ্যতা শুধুমাত্র যে ইন্টারনাল ট্রেডে এক্সপ্যানশন করেছে তাই নয়, তারা কিন্তু এক্সটার্নাল ট্রেডেও এক্সপ্যানশন করেছে। ইন্টারনাল ট্রেড বলতে কি বোঝায়? মার্কেটের ক্ষেত্রে ইন্টারনাল ট্রেড হচ্ছে ধরো একটা নিজস্ব এলাকার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা, ধরো মহেন্দ্রদারোর পাশে আমরি, হ্যাঁ, সেখানে সে গ্রাম অঞ্চলে বা কালীবঙ্গানে কিছু উৎপন্ন হয়েছে, সেটা বিক্রি করার জন্য নগরে এসেছে, তারা মহেন্দ্রদারোতে বিক্রি করেছে। অর্থাৎ যখন লোকাল অঞ্চলের মধ্যে যে ট্রেড এক্সপ্যানশন হবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো ডোমেস্টিকেশন ট্রেড বা ইন্টারনাল ট্রেড। নেক্সট হচ্ছে এক্সটার্নাল ট্রেডেরও আমরা নিদর্শন পাই। যেমন এই যে এই অঞ্চল থেকে আমরা দেখতে পাই, দেখো, এই যে এই অঞ্চল থেকে কি হতো যে এখানে একটা তোমার হচ্ছে কি বলে আফগানিস্তানের শর্তুঘায়ে একটা পোর্ট পাওয়া গেছে, এবং যার সঙ্গে যুক্ত ছিল বাদাখশান সেন্ট্রাল এশিয়ার, এবং সেন্ট্রাল এশিয়া থেকে লাপিস লাজুলি কি হতো এই পথ দিয়ে তোমার হচ্ছে কি বলে চলে আসতো এইখানে। আবার মেসোপটেমিয়া থেকেও কিন্তু, মেসোপটেমিয়ার যে এই যে উর তোমরা দেখছো, হ্যাঁ, কিস দেখছো, এই সমস্ত বন্দরেও কিন্তু তোমার হচ্ছে এক্সটার্নাল ট্রেডের আমরা কিন্তু একটা নিদর্শন পেয়েছি। কিভাবে পেয়েছি? যে মহেন্দ্রদারোতে কিছু সিল আমরা হয়েছে, কিছু সিল আবিষ্কৃত হয়েছে যেখানে কিন্তু এই মেসোপটেমিয়ান সিল আমাদের আবিষ্কৃত হয়েছে, এবং যেটা থেকে আমরা বলতে পারি যে তাদের সঙ্গে বাণিজ্য চলতো। কিন্তু ব্যাপক বাণিজ্য চলতো কয়েকটা সিল সেটা কিন্তু প্রমাণ করে না। কিভাবে প্রমাণ করে? এই যে এই অঞ্চলটাকে বলা হতো মেলুহা, এবং মেসোপটেমিয়ান স্ক্রিপ্টে লেখা আছে যে মেলুহার সঙ্গে তাদের একটা বাণিজ্যের একটা গভীর সম্পর্ক ছিল, এবং যেখান থেকে এটা প্রমাণিত হয় যে মেসোপটেমিয়ান সঙ্গে তাদের একটা বাণিজ্য চলতো। এবার হচ্ছে এই যে এক্সটার্নাল ট্রেড চলতো,
এক্সটার্নাল ট্রেডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কি কি জিনিস তাদের মধ্যে আমদানি হতো এবং কি 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 জিনিস ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হতো এবং ইন্ডিয়াতে আমদানি হতো। দেখো, ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট আইটেমগুলো ছিল, দেখো সেটা হচ্ছে মেসোপটেমিয়া থেকে যে ভারতবর্ষে যে জিনিসগুলো আসতো সেগুলোর মধ্যে ছিল ইম্পোর্ট যেগুলো হতো, তার মধ্যে ছিল তোমার হচ্ছে উল ছিল, সেমি প্রেসিয়াস স্টোন ছিল, লেদার ছিল। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমদানি হতো। অন্যদিকে ইন্ডিয়া থেকে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি হতো তার মধ্যে ছিল আইভরি, হ্যাঁ, ছিল বিটস, ছিল পটারি। এই সমস্ত কিন্তু তাদের এই মেসোপটেমিয়ায় তোমার হচ্ছে ভারতবর্ষ থেকে রপ্তানি হতো। তাহলে আমরা ট্রেডের যে প্রত্যেকটা বিষয় ডেভেলপমেন্ট অর্থাৎ হরপ্পা সভ্যতা যে ইকোনমির দিক থেকে যে ডেভেলপমেন্ট ছিল তার কিন্তু নিদর্শন আমরা পেয়ে থাকি। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, বেল আইকনটিকে অন করে রাখবে। এবং হিস্ট্রি মেজর যারা নিয়েছো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা যদি টিউশন নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।